আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, গাজায় নিহত সেনার সংখ্যা জানালো ইসরায়েল। জানিয়ে দিব লেবাননের যুদ্ধ থামাতে বল, এখনই ইসরায়েলের কোর্টে বলছে হিজবুল্লাহ প্রধান। আরো জানিয়ে দিব সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত 36। এবং আরো জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের ভোটের ফের আটকে গেল গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব। এদিকে এবার যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হামলা চালালো ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দিব মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ প্রতারণার অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। গাজায় নিহত সেনার সংখ্যা জানালো ইসরায়েল। গাজায় বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটি এই হামলায় গাজায় ৪৩,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে ইসরায়েলি সেনাদের। দীর্ঘ এ যুদ্ধে ইসরায়েলের নিহত সেনার সংখ্যা জানিয়েছে ইসরায়েল। বুধবার ২০ নভেম্বর আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গাজায় ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছেন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর কফির ব্রিগেডের সদস্য ছিলেন, তবে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এছাড়াও ইসরায়েলে আরও এক সেনা গুরুতর আহত হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর তথ্য অনুসারে গাজায় এ পর্যন্ত ইসরায়েলের অন্তত ৮০০ সেনা নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ৫,৩৮১ জন। গত ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এসব সেনারা হতাহত হন। অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় ৪৪,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ১,০৪,০০০ জন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত ১৫ বছর সময় লাগে। এজন্য প্রতিদিন গড়ে ১০০টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে এ পর্যন্ত ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এসব ধ্বংসস্তূপ যদি একসঙ্গে এক জায়গায় রাখা যায় তাহলে তা মিশরের ১১টি গ্রেট পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭,০০০ কোটি টাকার বেশি। ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুসারে গাজায় ১,৩৭,২৯৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকেরও বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে ১/৪ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়াও ১/১০ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১/৩ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য ২৫০ থেকে ৫০০ হেক্টর জমির প্রয়োজন পড়বে। গাজাভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে তা পাগলামির পর্যায়ে পড়ে। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবন নেই যেখানে ইসরায়েলে হামলা চালায়নি। তিনি আরো বলেন, প্রকৃত অর্থেই এই অঞ্চলের ভৌগোলিক চিত্র পরিবর্তিত হয়ে গেছে। যেখানে আগে পাহাড় ছিল না, এখন সেখানে পাহাড় হয়ে গেছে। ২,০০০ পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থে এই অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে। লেবাননে যুদ্ধ থামাতে বল এখন, ইসরায়েলের কোর্টে হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি। লেবাননে যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব সায় দিয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমি জানিয়েছেন, যুদ্ধবিরতির জন্য আমেরিকান প্রস্তাব তারা পর্যালোচনা করছে এবং সংসদের স্পিকার নাবিহ বেরির মধ্যস্থতার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, বল এখন ইসরায়েলের কোর্টে। বৃহস্পতিবার ২১ নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। এক পূর্ব রেকর্ড করা বক্তৃতায় কাসেম বলেছেন, হিজবুল্লাহ সংবাদ মাধ্যমের কাছে যুদ্ধবিরতির প্রশ্নে তাদের অবস্থান প্রকাশ করবে না। উল্লেখ করেছে তারা আলোচনায় দুটি নীতি মেনে চলেন, প্রথমত শত্রুতার সম্পূর্ণ অবসান এবং দ্বিতীয়ত লেবাননের সার্বভৌমত্ব সংরক্ষণ। গুঞ্জন রয়েছে যুদ্ধবিরতি হওয়ার পরেও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর স্বাধীনতা চায় ইসরায়েল। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান। তিনি বলেন, ইসরায়েলকে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করার অনুমতি দেয়া হবে না। কাসেম কঠোরভাবে বলেছেন, হিজবুল্লাহর কাছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জড়ানোর সক্ষমতা রয়েছে এবং গোষ্ঠীটি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। কারণ এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ১০০ বিদেশি রাষ্ট্রদূতকে বলেছেন তারা হিজবুল্লাহর সঙ্গে টেকসই চুক্তি চায়, তবে চুক্তির লঙ্ঘন হলে যে কোনো পদক্ষেপ গ্রহণের অধিকার চায়। এছাড়াও লেবাননের যুদ্ধ বন্ধের আলোচনা করতে বৈরুত থেকে বুধবার ইসরায়েলে পৌঁছেছে মার্কিন দূত আমোস হোস্টেইন। একজন ইসরায়েলি কর্মকর্তা টাইম অব ইসরায়েলকে বলেছেন, হোস্টেইনের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। যদিও অ্যাক্সিওস নিউজ জানিয়েছে প্রবীণ রাষ্ট্রদূত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করবেন।
সিরিয়ায় ইসরায়েলি হামলা, নিহত ৩৬। সিরিয়ার পালমারি শহরে আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫০ জন। বুধবার ২০ নভেম্বর সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এক বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার পূর্ব অঞ্চলীয় আল তানফের দিক থেকে বিমান হামলা চালানো হয়েছে। এতে উল্লেখযোগ্য বস্তুগত ক্ষতি হয়েছে। আল তানফ হল মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ইরাকি সীমান্তের কাছাকাছি একটি এলাকা। মূলত ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর ইরান সম্পর্কিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে শত্রুতা তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে সিরিয়াও হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। গত সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছিল যে তারা সিরিয়া লেবানিজ সীমান্তে ট্রানজিট রুটে হামলা চালিয়েছে। দখলদার বাহিনীর অভিযোগ এটি হিজবুল্লাহকে অস্ত্র স্থানান্তর করতে ব্যাহত হয়েছিল। এছাড়াও সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম লেবাননের সীমান্তবর্তী হোমস প্রদেশ গত সপ্তাহে বেশ কয়েকটি ইসরায়েলি হামলার খবর দিয়েছে। পালমিরা ও হোমসে অবস্থিত। পালমিরা সিরিয়ার অত্যন্ত প্রাচীন শহর হিসেবে পরিচিত, যেটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ২০১৫ সালে শহরটি আইএসআইএস সশস্ত্র গোষ্ঠী দখল করে আংশিকভাবে ধ্বংস করেছিল। পরে সিরিয়ার সেনাবাহিনী শহরটি পুনরুদ্ধার করে। যুক্তরাষ্ট্রের ভেটোয় ফের আটকে গেল গাজার যুদ্ধবিরতির প্রস্তাব। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বুধবার ২০ নভেম্বর নিরাপত্তা পরিষদে আনীত প্রস্তাবের ওপর ফের ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্রের কারণে ফের যুদ্ধবিরতি চুক্তি আটকে গেল। খবর এএফপির। ওয়াশিংটন জানিয়েছে, এখানে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলে হামাস যোদ্ধারা উৎসাহিত হবে, ফলে জিম্মি উদ্ধার অনেকটা কঠিন হয়ে পড়বে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট উড বলেন, এই যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের জন্য ভয়ঙ্কর বার্তা বয়ে আনবে, কারণ জিম্মি উদ্ধারের আলোচনার টেবিলে বসে সমঝোতা না করলে জিম্মিদের মুক্তি লাভ কখনো সম্ভব হবে না। বুধবার অনুষ্ঠিত এই ভোটে নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্র বলেছে, প্রস্তাবটি নিয়ে সমঝোতার প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে। নিরাপত্তা পরিষদের ১৫টি স্থায়ী রাষ্ট্রের মধ্যে 10টি স্থায়ী সদস্য রাষ্ট্রপক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করা। এতে গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। একই সঙ্গে জিম্মিদের মুক্তি দাবি করা হয়। তবে একমাত্র স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা প্রয়োগের মাধ্যমে প্রস্তাবটি আটকে দেয়। মার্কিন রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় ইসরায়েলি বন্দীদের কথা ভুলে গেছে, কিন্তু আমরা তা হতে দিতে পারি না। আমরা জিম্মিদের ভুলে যেতে পারি না। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রের এই ভেটোকে সংকট সমাধানের পথে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। এতে পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতবিরোধ আরো গভীর হয়েছে। এএফপি বলেছে, এই যুদ্ধবিরতির প্রস্তাবটি ছিল কয়েক সপ্তাহের আলোচনার ফসল। নিরাপত্তা পরিষদের নির্বাচিত 10 সদস্য রাষ্ট্র প্রস্তাবটি উত্থাপন করেছিল। ২০২৩ সালের অক্টোবরের পর এই নিয়ে চতুর্থবারের মতো নিরাপত্তা পরিষদের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালালো ইউক্রেন। যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার একদিন পর এবার যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার মিলিটারি ব্লগ ও রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাশিয়ার মার্কিন তৈরি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন। এর একদিন পর বুধবার ইউক্রেনের রাশিয়ার ভেতর ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও ব্রিটিশ মিডিয়াতেও ও রাশিয়া যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলার তথ্য জানানো হয়েছে। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তম ইয়েমেরেভ এ তথ্য নিশ্চিত করেনি, আবার অস্বীকারও করেনি। ব্রিটিশ তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানো হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে গতকাল রুস্তেম বলেছেন, আমাদের দেশকে রক্ষা করার জন্য আমরা সবকিছু ব্যবহার করব। আমরা বিস্তারিত কিছু বলবো না, কিন্তু আমরা যা দিয়ে জবাব দিতে সক্ষম তা আমরা পাঠাচ্ছি। এর আগে গতকাল বুধবার রাশিয়ার একজন মিলিটারি ব্লগার বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন। তিনি দাবি করেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে 12টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 1001 দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধের এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেন দুই দেশের মধ্যেই সংঘাতের পরিমাণ বেড়েই চলছে।
মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ প্রতারণার অভিযোগ। বিশ্বের অন্যতম ধনকুবের ও ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি এবার নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। বিবিসি বলছে বুধবার নিউ ইয়র্ক আদালতে ৬২ বছর বয়সী আদানির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। মার্কিন প্রসিকিউটররা বলেছেন বহু বিলিয়ন ডলারের ঘুষ ও জালিয়াতি প্রকল্পে আদানির ভূমিকার জন্য নিউ ইয়র্কের আদালতে তাকে অভিযুক্ত করা হয়েছে। রয়টার্স জানিয়েছে আদানিকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেয়া এবং যুক্তরাষ্ট্রের অর্থ সংগ্রহের জন্য তা গোপন করার দায়ে অভিযুক্ত করা হয়েছে। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে আদানির বিরুদ্ধে অভিযোগ তিনি সেসব বিনিয়োগকারীদের প্রতারিত করেন যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। তিনি তাদের এ পরিকল্পনার কথা জানাতে ব্যর্থ হয়েছেন যে ভারতীয় কর্মকর্তাদের তিনি ২৫ কোটিরও বেশি ডলার ঘুষ দিয়ে সৌরশক্তি সরবরাহের এই লাভজনক চুক্তিটি পান। উপসহকারী